অতীত স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার কারণে এই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী রাজপথে বিশৃঙ্খলা করলে প্রতিহতে হুঁশিয়ারি। বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ দিল্লিকে 4 শর্ত ঢাকার অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। We have requested the Indian authorities to seriously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরবে না 11 দল। ভোটের পর 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা চায় বিএনপি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে নেওয়া 5 উইকেট ক্যারিয়ারের বিশেষ ফাইফার বলে দাবি মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশিদের সমর্থনে মুগ্ধ এই টাইগার অলরাউন্ডার নিজের জন্য নয়, খেলেন দলের জন্য। জানালেন মিরাজ সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী হলেও মনে করালেন কঠিন চ্যালেঞ্জের কথা। প্রস্তুতি ম্যাচে একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন তিনি। মূল ম্যাচেও ধরে রেখেছেন সেই মোমেন্টামটা। 50-র পর তুলে নেন 5 উইকেট। তাই তো ম্যাচ জয়ের পর বললেন এই 5 উইকেটটা তার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ। 5 উইকেট পেয়েছি যখন অ্যাডাম গিলক্রিস্ট আমার ইন্টারভিউ নিয়েছে, তখন আমার কাছে খুব ভালো লেগেছে এবং ও দেখলাম অনেক হ্যাপি এবং মানে আমাকে বারবার কংগ্রাচুলেশন জানাচ্ছিল যে বাংলাদেশ তোমরা সবাই অনেক ভালো ক্রিকেট খেলেছো। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটারদের সাক্ষী রেখে বাংলাদেশের ঐতিহাসিক একটা জয়। গ্যালারি থেকে উচ্ছ্বাস ছিল বাংলাদেশি সমর্থকদের। পুরো গ্যালারি যেন দখলে ছিল তাদের। ডারউইনের বাংলাদেশিরা গর্জন করেছে টাইগার ক্রিকেটারদের জন্য। সব মিলে কেমন অনুভূতি ছিল মেহেদী হাসান মিরাজের? এটা তো সবার জন্য একটা, দেখেন যে এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা ছিল এবং ওয়ার্ল্ডের সেরা সেরা প্লেয়াররা এখানে দেখেছে, মাঠে এসেছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা বিরাট একটা অন্য ফিলিংসের ব্যাপার এবং বাংলাদেশ জিতছে। সো ইট ওয়াজ এক্সিলেন্ট। সবাই অনেক হ্যাপি। আর যারা বাংলাদেশের মানুষ খেলা দেখতে এসেছে, আমরা দেখেছি গ্যালারি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। এই সিরিজের আগেও নানা কারণে আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে পারফরমেন্সের কারণে তার দলে থাকা নিয়েও ছিল প্রশ্ন। তবে মিরাজ বললেন তিনি দলের জন্যই খেলেন, নিজের জন্য না। বিভিন্ন সময় অনেক কথা আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, শুনেছি, বাট এটা আমার কাছে মনে হয় যে এটার কোনো ভিত্তি নেই। আমি সবসময় চেষ্টা করি টিমের কন্ট্রিবিউট করার জন্য এবং যখন আমি ক্যাপ্টেন ছিলাম তখনও আমি চেষ্টা করেছি টিমের যেটা বেস্ট হয় সেটাই করার জন্য। এখন যদি আমি না থাকি এটাও আমি করব যে সবসময় টিমের যেটা ভালো হয় সেটাই করব। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। ম্যাকাইতে কি বাংলাদেশ দ্বিতীয় টেস্টটা জিততে পারবে? সেই প্রশ্নটা তো আছেই। তবে যে আত্মবিশ্বাস বাংলাদেশের আছে, নিশ্চয়ই সেই স্বপ্নটা দেখা যায়। সেই স্বপ্নটা দেখছেন মেহেদী হাসান মিরাজও। তিনি আশাবাদী, তবে জানিয়ে দিলেন চ্যালেঞ্জের কথা। কঠোর পরিশ্রমটা করতে চান, ফলাফলটা তাহলে আসবে পক্ষে, আর দিয়ে যেতে চান নিজেদের সেরাটা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ পুরো দলের সাথে। কনফারেন্স কলে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক, ঠিক আছে। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। Again, এভরিথিং ওকে? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ক্রিকেট পাইছো হাসান? প্রথম ইনিংসে 5 উইকেট আর
হ্যাঁ দেখলাম নিউজে। এক্সেলেন্ট ওয়ান্ডারফুল। আমাদের সবচেয়ে ইয়াংস্টার বগুড়ার মুশফিকুর রহিম। হ্যাঁ মুশফিক, আসসালামু আলাইকুম। কি খবর ভাইয়া? কি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শহীদ ভালো? ভাইয়া বগুড়ার ছেলেটা 100 বছর ওই তানজিদ তামিম বগুড়ার ছেলে 100 বছর। বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া। জনগণের স্বার্থে নেওয়া সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করলে সকল শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে এই কথা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যখনই বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছে তখনই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। দেশের মানুষ এখন দেশের শান্তি চায়। আমাদেরকে তাহলে ধৈর্য সহকারে অবস্থা নিতে হবে। দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় মৎস্য চাষ খাতে গবেষণা সহ বিভিন্ন অবদান রাখা 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক 2026। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের 14 লক্ষ নারী ও 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মৎস্য খাতের উপর নির্ভরশীল। মৎস্য চাষীদের কৃষক কার্ডের আওতায় আনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেছেন তিনি। শপথ নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফর করছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। জেলেদের জীবন জীবিকার উন্নয়নে সরকার অত্যন্তভাবে আন্তরিক এবং এরই অংশ হিসাবে মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আজও গ্যাসের তীব্র সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। স্বল্প চাপের কারণে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। যে কয়টি পাম্প চালু আছে সেগুলো চলছে ধুকে ধুকে। গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তি কয়েকগুণ বেড়েছে। যেসব পাম্পে গ্যাস আছে সেখানে পর্যাপ্ত চাপ নেই, তাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস নিতে পারছেন না পরিবহন চালক মালিকরা। আজকে সকাল 6টার সময় এখানে কয়টার সময় কি গ্যাস হয় তা ফুল গ্যাস পাবো না নেই। প্রতিদিন তো ভোগান্তি আছে। এই সকাল 5টায় উঠে আসছি, সিরিয়াল লাগাইছি। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। আমাদের দুর্ভোগের কথা তো আর কেউ শুনবে না। আমরা কি কষ্টে আছি সেটা আমরা জানি। আমাদের অফিস 9টায়, এখন কেমন যেমন সমস্যার মধ্যে আছি। তেলও পাচ্ছি না, যে তেলও মানে আমাদের সীমিত দেয়। গ্যাসের জন্য আমাদের 14 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা বন্ধ ডিউটি করা লাগে। যে কয়টি পাম্পে গ্যাস মিলছে সেখানেও করুণ দশা। দীর্ঘ অপেক্ষার পর সিলিন্ডারে ঢুকছে সামান্য গ্যাস। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবায় যুক্ত চালকরা। গ্যাস না পাওয়ায় কমেছে আয় রোজগারও। ওভারে গাড়ি চালাই, ভোর 4টা থেকে সিরিয়াল দিছি, আমি একদম তেলে চালাই আইছি, তো আমার মাত্র 296 টাকার গ্যাস ঢুকছে। গ্যাস পাচ্ছি না, এই লাইন দিয়ে এসে 200 টাকার গ্যাস পাইলাম। মানে কি করবো সারাদিনে বুঝতেছি না। আমার যে গ্যাস পাইছি এটা তো মনে করেন যে আধা ঘন্টা চললেই শেষ। যে গ্যাসটা পাই এই গ্যাসটা দিয়ে আমরা জমা উঠাবো করতে আর সংসার চালাবো করতে। 2টো টিপ মারলে আমার গ্যাস ঘুরে যায়। 6 টাকা মনে ঢুকছে, 3 টিপ 4 টিপ মারতে পারবো। জমা দিতে গেলে মা দুটো 100 কম নেব না।
পাম্প কর্তৃপক্ষও এই সংকটে বেশ বিব্রত। ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন অনেক মালিক। একদম ভয়াবহ অবস্থা। আসলে তো গ্যাসই নাই। আপনার যে গ্যাসটা চালকরা পাবে কোথা থেকে? গ্যাস তো বন্ধ অলরেডি। যারা ওই রেন্টে চালায় তাদেরকে মানে হাহাকার অবস্থা, তাদেরকে চালানোর জন্য আমরা কিছু একটা মেশিন কাল চালাচ্ছি, আমরা বন্ধ করে থাকবো আমাদের, কারণ আমাদেরও একদমই পোষে না। দ্রুতই গ্যাসের সংকট কেটে যাবে এমনটাই প্রত্যাশা সবার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এই অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেল অ্যামচিয়ামের অনুষ্ঠানে এই কথা জানান তিনি। মন্ত্রী জানান, এসব সংকট নিয়ে নতুন কোনো ব্যবস্থা নিলে এর সুফল পেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না। গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি ও কয়লা মিলিয়ে ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরির কাজ চলছে। এদিকে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সহ নানা সমস্যা সমাধানে সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংক পুনর্গঠন ও বিকল্প অর্থায়নের উপর জোর দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। Economic challenge, as I mentioned, we are now in a salvage and stabilizing process right now. This government needs at least 2 years of cushion. The salvage program that we have undertaken. And once it is stabilized, then we go for prosperity in the 3rd and 4th year. প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার ব্যাপারে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ দিল্লিকে 4 শর্ত দিয়েছে ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র AKM শহীদুল করিম। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই এই নিয়ে আলোচনা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের সহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় আছে বাংলাদেশ। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. A propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাইয়ের পর এই ঘোষণা দেন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে নয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার এসব মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এদিন নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি 2টি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। নির্বাচনী কর্তা তাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেন। পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নাই।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড, 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তৈরি আছে, যে কোনো সময় ঘোষণা দেবে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান পে স্কেলের ফলে সরকারের সামনে অর্থনৈতিক চাপ তৈরি হবে, কর্মসংস্থান তৈরি করে সেই চাপ মোকাবেলা করবে সরকার। আব্দুস সাত্তার বলেন সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেল দিলে মূল্যস্ফীতি হবে, তা মেনে নিতে হবে। সরকার বিভিন্ন উপায়ে তা কাটানোর চেষ্টা করবে। এখন বিদ্যুৎ জ্বালানি সমস্যা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মুখ্য সচিব বলেন এই সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, বিগত সরকারের খামখেয়ালির কারণে এমনটা হয়েছে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে শিগগিরই জ্বালানি সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে পে স্কেল ঘোষণা হতে পারে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোট চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামী 3 বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট করা হবে। চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে 5000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে। সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতেও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপ দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল নগরের কাশীপুর এলাকায় 17 কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে থাকবে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভ। এছাড়া তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সেবা দেওয়ার চেষ্টা করা হবে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে। আধুনিক জ্ঞান নির্ভর জাতি গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই। অবিলম্বে ড্যাম্পিং নামক নীরব চাঁদাবাজি বন্ধ সহ 5 দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি। দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই সমাবেশে অংশ নেন রাজধানীর বিভিন্ন এলাকার রিকশা শ্রমিকরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রিকশা শ্রমিকদেরও ভূমিকা রয়েছে, অথচ 2 বছর পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। রিকশা শ্রমিকদের জন্য সরকারকে ফ্যামিলি কার্ড প্রদানের আহ্বান জানান। সমাজের সাধারণ নিম্নবিত্ত মানুষের তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা পূরণ হয় নাই, তাদের অধিকার নিশ্চিত হয় নাই, তাদের মানবিক জীবন নিশ্চিত হয় নাই। আমরা দেখলাম অভ্যুত্থানের আগের যে পরিস্থিতি, গত 2 বছরও বরঞ্চ নতুন নতুন ভাবে রিকশা শ্রমিক শ্রমজীবী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।